জামাত ইসলাম প্রশ্নে আপনাকে ইস্তেহার প্রশ্নে একটা বিষয় বলি। ব্লান্ডার কি কি করছে বলছিলাম তো, তালিকাটা তো দীর্ঘ, যে আগে যে সময় দিয়েছেন শুধু হেডলাইনগুলো সব বলতে পারিনি। এরা আগে তোগুলি করলোই, যে নারীর প্রশ্নে যা তা করলো নিজেরা তাদের বক্তব্য দিয়ে। তারপরে করলো তাদের একজন প্রার্থী ঢাকা 17 আসনে একটা বাহিনীকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ কথা বললো, সেটা একটা। সেটা যেতে না যেতেই আসলো তাদের নেতা ধরা পড়ে ভোটের সিল এবং জাল ব্যালট নিয়ে, সেটা নিয়ে মামলা হয়। সেটা যেতে না যেতেই গত রাতে দেখা গেল তাদের পুরান ঢাকা এক নেতার বাসা থেকে 152টা ব্যাট, ক্রিকেটের ব্যাট আবিষ্কার করা হয়। তার মানে হচ্ছে জামায়াত যেরকম জাল ভোটের অভিযোগ আসছে, বোরকা পরে তারা বিভিন্ন রকমের অপকর্ম করাবে সেরকম অভিযোগ আসছে, তার সত্যতা বেরিয়ে আসছে। তারা ভোটারদের কাছ থেকে এনআইডি নাম্বার এবং বিকাশ নাম্বার নিচ্ছে, সেগুলো এক্সপোজড হচ্ছে। এবং টাকা ছড়িয়ে যে কিনবে ভবিষ্যতে, এটাও অস্বাভাবিক না যে দেখবেন যে জামাতের নেতারা এই টাকা বিলি করতে গিয়ে ধরা পড়ছে, জনতার হাতেই ধরা পড়বে প্রথমে, তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ হবে। এটা হওয়া অস্বাভাবিক নয়। ফাইনালি যেটি ইস্তেহার নিয়ে যেটা করেছিল জামায়াত, একটা খুব ভালো ইস্তেহার করেছে বলে তারা দাবি করে। একদিনের মাথায় যে অ্যানালাইসিস আসছে, আপনি একটু সময় দিলে কয়েকটা মিনিট আমি 5-6টা ছবি একটু শোনাতে চাই। একটা ছবি দিয়েছে কর্মজীবী নারীদের সমাজ কল্যাণ চ্যাপ্টারে 37 অনুচ্ছেদে 8ম ভাগে। সেখানে যে ছবিটি তারা এখানে তুলে ধরেছে সেটি ভারতের কর্মজীবী নারীদের ছবি, এবং এই জামাত ইস্তেহারে ব্যবহার করেছে। তারপরে আরেকটা ছবি ব্যবহার করেছে বাংলাদেশে। এইখানে আপনি জানেন যে এরকম গরু নিয়ে রাখাল যাচ্ছে, সেরকম একটা ছবি। এই ছবিটা যেটা ব্যবহার করেছে এটা হচ্ছে গিয়ে 71 পাতায় ভূমি ব্যবস্থাপনায় গ্রামীণ জনপদে রাখালের গরু নিয়ে যাওয়ার যে ছবিটি, এটা ভারতের ছবি। এরপরে আসেন আপনি আরেকটা ছবি দিয়েছে, এই যে ধান মাড়াইয়ের এরকম একটা ছবি দিয়েছে। এই ছবিটা, এটা হচ্ছে ভারতের ছবি, দিবাকর রায় নামে কলকাতার এক ফটো সাংবাদিকের তোলার ছবি, এবং তার ওয়েবসাইটে ছবিটা দেওয়া আছে, এবং একই সঙ্গে সেই ওয়েবসাইটের ছবি এবং ভারতের ইস্তেহারের ছবি কম্পেয়ার করে হুবহু দেওয়া এইরকম। এইটার পরে আর একটা ছবি আছে যেটা এই 5ম ভাগে, এটা ভারতের বেশ কয়েকটি পোর্টাল এসে দেশের সংস্কৃতির অংশ হিসেবে। একটু আধা মিনিট টাইম দেন, আমি বলি। আর 2টা ছবি শুধু, যে এইটাও তাই। পরে এই যে স্কুলের ছোট শিক্ষার্থীদের যে ছবিটি, এই ছবিও তো উত্তরপ্রদেশ সরকারের শ্রমিক ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত একটা ছবি, তাদের ওয়েবসাইট আছে 25 নম্বর অনুচ্ছেদের শিক্ষা ব্যবস্থায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণে একজন নারী চিকিৎসক তিনি একটি শিশুকে চেক করছেন, এই ছবিটাও ভারতের। এখন আপনি বলেন, এটা যারা প্রণয়নে যুক্ত ছিল, আমরা কি তাদের যোগ্যতাকে দায়ী করব, নাকি এই ছবি দিয়ে তারা ভারতকে তুষ্ট করতে চায়, যে ভারত যে তাদের ওন করে না, দেখাতে চায় যে আমরা আসলে তোমাদের সব কিছুকে এরকম গ্রহণ করব, তোমাদের সংস্কৃতি এদেশে চলবে, হাসিনার আমলে যা পেয়েছো তাই আমরা দিব, আমাদের ভুল বুঝো না, এই মেসেজ দিতে চায়? নাকি তাদের এই ডিপার্টমেন্টে যারা এটা করেছে তারা এতটা দক্ষ, তাহলে এই যে এত বাগড়ম্বর, তাদের ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, বিদেশে পিএইচডি ডিগ্রি আছে, যেহেতু জামাতের কোনো প্রতিনিধি আপনার অভিযোগ খণ্ডনের জন্য এই মুহূর্তে নেই, আমি এইটার উপরে, এই বিষয়টার উপরে মানে পরবর্তীতে কোনো আলোচনা এই মুহূর্তে করছি না। নিশ্চয়ই আমাদের সার্বিক সেই দায় নেবেন না, এটা আমি শুধু বানিয়ে বলছি না, এবং সেটা নিয়ে নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরো বেশি ব্যাখ্যা বিশ্লেষণ হবে। আপনি এর সাথে গেল যে এনসিপি দল হিসেবে লাভ হলো কি, আগে সেই প্রশ্নের উত্তর জেনে আসি। মানে আমি ওভারঅল জবাবটা দিই। আমার কাছে মনে হচ্ছে তিনটাই আমাকে উদ্দেশ্য করে, মানে এটা তাই না, এরকমই মনে হয়েছে। তো আমি ওভারঅল জবাবটা দিই। ওনারা মানে যারা আমাদের প্রশ্নগুলো করছেন, কল করছেন, বাংলাদেশের মানুষ কিন্তু খুবই রাজনীতি সচেতন, আগের থেকেও ছিল। আমি চায়না গিয়েছিলাম, আপনি দেখেছেন যে আমাদের একটা ফর্মাল ট্যুরে, কিন্তু আমি গিয়ে তো আরেকটা জনপদ দেখার অভিজ্ঞতা হলো। আমি তো এর আগে কখনো দেশের বাইরে যাইনি। ওই জনপদও দেখেছি, আমি এই জনপদটাও দেখছি। আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল। আপনি ইমাজিনও করতে পারবেন না কত তফাৎ। এখানের জুতা পালিশ করতে করতেও রাজনীতির কথা বলা মুচি আপনি পাবেন, আর ওখানে আপনি পিএইচডি ডিগ্রি আছে তারপরে রাজনীতির কথা বলবে না, এরকম অবস্থা। মানে অনেক পার্থক্য এই জনপদ দুটার। এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে ওনারা প্রশ্নগুলো করছেন, এইটা আমাকে আসলে এই কারণেই আমাকে বিরোধিতা করতে হয়েছে। আমি তো আসলে ওনাদের জবাব দিতে পারবো না, আমার কাছে কোনো জবাব নেই। কালকেও আমাকে একজন রাস্তায় দাঁড়া করে আধা ঘন্টা উনি আমাকে বকাবকি করছেন। উনি সিনিয়র, আমাদের মানে অনেক সিনিয়র, এবং আমার বিশ্ববিদ্যালয়ের, যে কেন আমরা এই কাজটা করলাম। এবং উনি এই বকাবকিটা আসলে ওনারশিপের জায়গা থেকে, নিশ্চয়ই তারেক রহমান বা হচ্ছে ওই লেভেলে সালাউদ্দিন আহমেদ, ওনার ওনার মানে ওনাদের লেভেলের কাউকে তো ওনারা এই বকাবকিগুলো করতে পারবেন না। আব্দুল্লাহ তাহের, মিয়া গোলাম পরোয়ার,
শফিকুর রহমান, ওনাদেরকে এই বকাবকিগুলো করেন না, কিন্তু আমি কিন্তু আমার দলের অনেক সিনিয়র একজন না, আমাকে পাইছেন এবং উনি ওইটা বলতে পারছেন, এবং উনি আধা ঘন্টা 45 মিনিট আমাকে বকাবকি করার পর বলছেন যে আপনাকে পেয়ে আজকে বকাবকি করে আমি আজকে রাত্রে ঘুমাইতে পারবো, এই কথা বলে গেছেন। আমি এক না, বর্ণ বাড়িয়ে বলছি না। সামদাপা, মানে আপনি নিজে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আপনার জায়গাটা পরিষ্কার করেছিলেন যখন এই জোটের সমীকরণটা সামনে আসলো। আপনি এখনো অনেক জায়গাতে বলছেন, মানে আপনি ব্যক্তিগতভাবে নিয়েন না, আমি শুধু একটা বেটার ক্ল্যারিফিকেশনের জন্য, এনসিপি এই মুহূর্তে দলগতভাবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যেই সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তের সাথে আপনি একমত নন, আপনি সেটা বলছেন না, তাহলে আপনি কিসের আশায় এখন এনসিপিতে আছেন? এটা তো লম্বা উত্তর। আমি মনে করি যে আসলে মানে আমাদের যেটা প্র্যাকটিস নাই একটা দলের মধ্যে, এটা ওয়ান ফাইন মর্নিং আপনি একটা কমান্ডে সুন্দর একটা দল পেয়ে যাবেন, এটা ঘটে না কখনো। এটা ঘটে, এবং বাংলাদেশে যে প্র্যাকটিসটা আছে যে একটা কাল্ট ফিগার থাকে, সেটাকে কেন্দ্র করে আপনি চারদিকে একটা চতুর্মুখী বলয় তৈরি করেন এবং এটা দিয়ে আসলে পার্টিটা রান করে। কিন্তু আমাদের পার্টিটা আসলে ওরকম না, এবং আমি মনে করি যে মতাদর্শিক ও পোস্ট মতাদর্শিক জায়গাটা কিন্তু আমরা বলেছি, আমরা মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে চাই এটা বলেছি, কিন্তু তারপরও আমাদের দেশে অনেকগুলো আনসলভ রাজনৈতিক প্রবলেম আছে, এই প্রবলেমগুলো কিন্তু এই দলটাকেও এফেক্ট করে। সো আমি যে পজিশনটা নিচ্ছি এটার ঐতিহাসিক কারণ, বর্তমান কারণ সব কিছু মিলিয়ে আছে। এই পজিশনটা শুধু আমি না, আরও অনেকেই ছিল দলে, এখনও আছে। এই যে মানে তাদের যে অবস্থানগুলো, এই অবস্থানগুলো আসলে দল মতাদর্শিকভাবে অন্য জায়গায় আছে, কিন্তু এটার একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, এই মানে মতাদর্শিক একটা মানে সংগ্রাম। আমি একটু শেষ করি যে এই সিস্টেমটা আসলে অনেক পার্টিতে কিন্তু ঘটে, কিন্তু আমাদের দেশের এই এই ঔপনিবেশিক আমলের পরে আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো এটাতে অভ্যস্ত নয়, সো এটা ঘটে না বাংলাদেশের পলিটিক্যাল পার্টিতে। আমি মনে করি আমার দল যে আমি এত বক্তব্য দিচ্ছি তারপরে তো এটা ধারণ করতে পারছে, এটা তো আপনি কল্পনা করতে পারেন এই পরিমাণ বিরোধিতা যদি বিএনপির বিরুদ্ধে করতো কোনো বিএনপি দলের একজন সদস্য আপনার মতো সমমনা আরো, আপনি একা তো না, আরো একজন থাকতে পারেন, কিন্তু দলগত অবস্থান, আপনার যে ব্যক্তিগত অবস্থান, আপনার দলগতভাবে তো সেই অবস্থানে নেই, থাকলে তো আর এই ধরনের প্রশ্নগুলোর আপনার এখন এইখানে একটা পার্থক্য আছে। আমার কাছে মনে হয় যে দলগতভাবে যেগুলো আপনি দেখেন যে এই মুহূর্তের এই জোটটা কি নাহিদ যেই কথাগুলো বলেছে আমাদের আহ্বায়ক এবং আমাদের অসংখ্য নেতা সবাই এটা বলেছেন, 300 আসনে নির্বাচন, স্বতন্ত্র ইলেকশন, এই জিনিসগুলো কিন্তু বলেছেন, নিজেরাই কিন্তু নিজেদের কথা স্ববিরোধী অবস্থান নিয়েছেন। সো আমি ধরে নিচ্ছি আগের যে অবস্থানগুলো, সেই অবস্থানটা হচ্ছে এনসিপির পিওর পজিশন, আর নির্বাচনকালীন যে অস্থিরতা তৈরি হয় সেই কারণে তারা এটা করছেন। আমি ধরে নিচ্ছি তারা ফেরত আসবেন। সামান্তা শারমিন, আমি যেটা ধরি সেটা হলো দলের প্যাডে যে বক্তব্য আসে, দলের প্যাডে যে ঘোষণা দেওয়া হয় সেটাই দলের, এবং সেই ক্ষেত্রে এবং সেই প্যাডের ঘোষণা অনুযায়ী দর্শক আছে প্রশ্ন করছেন যে নতুন বন্দোবস্ত যে কথা বলা হচ্ছিল সেই বন্দোবস্ত কোথায়, জামাতের সাথে এনসিপি যে তাদের সেই প্রত্যাশা কতটুকু পূরণ হলো সেই প্রশ্ন আসছে। আমার মনে হয় আপনি আপনার বক্তব্য পরিষ্কার করেছেন। সাক্ষাৎ চন্দ্র, আপনার কাছে আসতে চাই, আরো একজন দর্শকের একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের সাথে একটু লেজ ধরাতে চাই। বিএনপি নেতারা ইদানিং বলছেন জামাত ইসলামী নেতারা মুনাফিক, তারা বেইমানি করছেন, অনেক অজস্র রাজনৈতিক বয়ান চলছে। দর্শক প্রশ্ন করেছিলেন জামাত পাকিস্তানপন্থী, এটা অবশ্যই এখন জামাত বিএনপির অনেক নেতারাও বলছেন। তো জামাতের রাজনীতি বাংলাদেশ ইস্টাবলিশ করার ক্ষেত্রে বা পরিচালনার ক্ষেত্রে বিএনপি তো একটা বড় সময় সহায়ক ভূমিকা পালন করেছে, তাহলে জামাত এখন যে ব্র্যান্ডের রাজনীতি করছে সেই ব্র্যান্ডের রাজনীতির ক্ষেত্রে বিএনপি তার দায় এড়াতে পারে কিনা? না, এড়াতে পারে না, সোজা উত্তর। জামায়াত ইসলাম বাংলাদেশে আজকে যে পর্যায়ে আসছে, এর জন্য আমি জামায়াত ইসলামকে যতখানি দোষারোপ না করব তার থেকে বেশি দোষারোপ করি বিএনপি এবং আওয়ামী লীগকে। কারণ বাংলাদেশে একটা নিষিদ্ধ যুদ্ধাপরাধীর দল, তাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা। সেখানে একটা ব্যাখ্যা আছে যে ইনক্লুসিভলি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এত বড় মানে একটা জনগোষ্ঠীকে এরকম ইগনোর করে আলাদা রেখে দেশের শান্তি শৃঙ্খলা এবং ঐক্যবদ্ধ এগিয়ে যাওয়ার পর ত্রুদ্ধ হয়, যে কারণে শেখ মুজিবুর রহমান সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধী ছাড়া বাকি সবাইকে যুদ্ধের পরের বছরই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান তার ধারাবাহিকতা সেটাকে আরেকটু এগিয়ে নিয়ে তাদের রাজনীতি করার সুযোগও দিয়েছে। এখন এটাকে আপনি যে ব্যাখ্যা দেন, পরবর্তীতে এসে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, তিনটা দল তাদের প্রয়োজনে জামাতকে ব্যবহার করেছে। এখন তারা জামাতকে ব্যবহার করতে গিয়ে কখনো কখনো নিজেরা জামাত দ্বারা ব্যবহৃত হয়ে গেছেন, আর জামাত ফুলে ফেপে উঠেছে কিছুটা। এই দায় জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল 86 নির্বাচনে এরশাদের অধীনে ওই অবৈধ নির্বাচনে জাতীয় আওয়ামী লীগ এবং জামাত ইসলাম গেল, এরশাদকে হেল্প করলো, এরশাদ তাদেরকে হেল্প করলো, এই আমরা ভাগ বাটোয়ারার রাজনীতি। পরবর্তীতে এসে বিএনপির সঙ্গে দীর্ঘমেয়াদী জোট করলো। 94-95 সালে শেখ হাসিনার সঙ্গে জামায়াতের তৎকালীন নেতা নিজামী সাহেব তারা বৈঠক করলেন, একসঙ্গে বসলেন,
তার একটা কৌশলগত আন্দোলনের জোট যেটাকে বলা হচ্ছে। কৌশলগত জোট। রওনক জাহান তার পলিটিক্যাল পার্টিজ অফ বাংলাদেশ বইতে লিখছে ইট ওয়াজ এ টেকনিক্যাল অ্যালায়েন্স করেছে। ফলে এই দলকে ব্যবহার করতে গিয়ে তাদেরকে যে প্রবৃদ্ধি ঘটিয়েছে এই দায় এই বাংলাদেশের হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার দল বিএনপি আওয়ামী লীগ তিনটার আছে, আওয়ামী লীগ এবং তবে বিএনপির জাতীয় এই পার্টি দায়টা যেভাবে ব্যবহার করেছে সেই ব্যবহারকে বিএনপি ছাড়িয়ে গেছে 2001 এ একেবারে বিএনপির এই পতাকা তুলে দায়টা দিয়ে। অবশ্যই বেশি। তাহলে শান্ত ভাই আমি এই আলোচনা শেষ করব। একটা জিনিস যোগ করি, সেটা হলো এখন আবার এনসিপি যে জামায়াতের সঙ্গে গেল, এইটা ওই ধারাবাহিকতায় জামায়াতকে আরেক দফা কিন্তু এমপাওয়ার্ড করা হলো এনসিপির এই তরুণ গ্রহণযোগ্য নেতারা তাদের সঙ্গে গিয়ে। কিন্তু পার্থক্যটা হচ্ছে ওই দলগুলো জামায়াতকে ব্যবহার করার পরিস্থিতিতে তারা নিয়েছিল, পরে ব্যবহার করতে পেরেছে না, ব্যবহৃত হয়েছে, সে প্রসঙ্গ ভিন্ন, কারণ তারা বড় দল। আর এইখানে এনসিপি উল্টা জামাত দ্বারা ব্যবহৃত হচ্ছে। আমাদের শারমিন আপনার কাছে আসতে চাই, এনসিপির নির্বাচনী ইশতেহারের 15 নম্বর ধারাতে বলা হচ্ছে যে 5 বছরে 1 কোটি কর্মসংস্থান তারা সৃষ্টি করবে, নারী ও যুব উদ্যোক্তাদের জন্য 10,000 কোটি টাকার তহবিলও তৈরি করবে। আমি জানতে চাই যে এই যে 1 কোটির মধ্যে নারীদের কত সংখ্যক নারীকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসার কথা এনসিপি ভাবছে? আর নাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেছেন ক্ষমতায় গেলে জোটের সাথে সরকারের অংশীদার তারাও হবে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এনসিপির যে প্রত্যাশা ছিল অনেক প্রত্যাশা মেটেনি, এই বাস্তবতাকে সামনে রেখে জোটবদ্ধ অবস্থাতে আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলেন যে কতটুকু মিটবে? না আসলে আমি প্রিভিয়াস যে আলাপটা ছিল ওখানে সময় স্বল্পতা ছিল, অনেক কিছু বলতে পারি নাই। আমার কাছে মনে হয় যেগুলা বলা দরকার। আমার কাছে মনে হয় যে এই প্রশ্নগুলো আপনি মানে যখন যারা এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে নির্বাচন কেন্দ্রিক কাজ করছেন তাদের জন্য আপনি তুলে রাখবেন। এবং আমি যখনই আমি বেসিক্যালি কোনো জায়গায় যেতে চাই না এই মুহূর্তে, এবং আসলে খুবই প্রেশার থাকে এক ধরনের, যে এবং আপনাদেরও চ্যানেল চালাতে হয় এবং আমারও একটা চাপ আছে, সব কিছু মিলায় কিন্তু আমার জন্য খুবই ডিফিকাল্ট সময়, এটা আমি এনজয় করছি না। এবং আমি কিন্তু জানিয়েছি ডিফিকাল্ট না, শুধু বিব্রতকর ডিফিকাল্ট সবকিছু মিলেই আর কি। রাজনৈতিক একটা পর্যবেক্ষণ তো দিতেই পারেন, ধরেন আপনি অংশীদার না, আপনি রাজনৈতিক কর্মী হিসেবে তো একটা পর্যবেক্ষণ দিতে পারেন, আমি সেটা জানতে চাই। আমার কাছে মনে হয় যে এই কথাগুলো বা ইশতেহার কেন্দ্রিক কথাগুলো এটা তুলে রাখাই ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেহেতু আসতে চাই না, আমি কিন্তু ওইটা নিশ্চিত করি যে ভাই আমি আসলেই জোটের সম্পর্কে এই নির্বাচন সম্পর্কে মন্তব্য করাটা আমার জন্য খুবই কঠিন, যেহেতু আমার অনেক কিছু অজানা আছে সো এবং বিরোধিতাও আছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমি জানিয়ে নিই। সো আমি এমন না যে এবং আমি কিন্তু আমার পার্টি ধরেন এই যে আমাকে অ্যালাউ মানে এক ধরনের অ্যালাউ না, এটা তো বাংলাদেশের আর কোনো পার্টির ক্ষেত্রে তো আপনি এটা ইমাজিনও করতে পারবেন না, ইম্পসিবল। মানে বিএনপির শুধুমাত্র আউটস্পোকেন যারা কথা বলে বিএনপির পক্ষে তাদেরকে ছাড়া বিএনপি আর কাউকে বিশ্বাসই করে না। এটার একটা বাস্তব কারণও আছে, আপনি জানেন বিগত সময় কি হয়েছে। জামাতের তো ধরেন আল্লাহর উদ্দেশ্যে সবকিছু করে, যেহেতু তাদের পার্টির বিরোধিতা, কোনো সিদ্ধান্তের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। তো তারাও এটা ইম্পসিবল, মানে পার্টিতে থেকে এটা ইম্পসিবল। একমাত্র এনসিপি সেখানে এটা করা যাচ্ছে। আমি মনে করি এটা হচ্ছে মানে এটা অন্তত পার্টিটার গণতন্ত্রের জন্য এটা একটা সুফল বয়ে আনতে পারে। কিন্তু আসলেই এটা আমি কোনো পার্টির মানে মিস ইনফরমেশনও আমি ছড়াতে চাই না, আমি এটা বলেও নিই। প্রত্যেকবার কোথাও যেতে চাই না, প্রথমত গেলেও আমি এটা জানিয়ে দিই যে আমি আসলে পার্টি সম্পর্কে জানি না এই মুহূর্তে। আচ্ছা, আমার মনে হয় আসলে এই কথার পরে আর নতুন করে কোনো কথা থাকে না। শান্ত ভাই আপনার কাছে আসতে চাই, একেবারে সময় খুবই কম। 79টি আসনে বিদ্রোহী প্রার্থী আছে বিএনপির, বলা হচ্ছে 46টাতে বিদ্রোহীরা খুবই শক্তপোক্ত অবস্থানে। আর ঐতিহাসিকভাবে ধর্মভিত্তিক দলগুলোর যে ভোট সেটা বিএনপি পেয়ে এসেছে। এবার সমীকরণটা একটু ভিন্ন। এই জোটের সমীকরণে যে বিএনপি যাদেরকে নিয়ে ভোটের রাজনীতিতে নেমেছে, যে জোট সঙ্গী, তারা কি আসলেই পারবে ওই যে ধর্মভিত্তিক রাজনীতির যে ভোটগুলো আছে সেই গ্যাপটা পূরণ করতে? আর এই 46টি আসন বা 79 আসনে বিদ্রোহী প্রার্থী কিভাবে হ্যান্ডেল করছে? বিএনপির জন্য এটা একটা ডিফিকাল্টিজ অবশ্যই, যে বিএনপিতে চেইন অফ কমান্ডটা ওইভাবে কার্যকর না যেটা বামপন্থী দলে বা ধর্মভিত্তিক দলগুলোতে হয়। ফলে এখানে অতীতও দেখা গেছে এরকম বহু বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়াতো, কিন্তু এইবার তাদের বিদ্রোহী ক্যান্ডিডেটের সংখ্যাটা বেশি হয়েছে জোটের নেতাদেরকে আসন ছাড়ার কারণে। জোটের নেতা যারা, তারা দলগতভাবে খুব শক্তিশালী না, তাদের দল খুব বড় বা শক্ত সামর্থ্য দল না, কিন্তু দলের 2-1 নেতা আছেন যারা বেসিক্যালি ন্যাশনাল ফিগার, এবং তারা সংসদে আসলে সংসদ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, তাদের এমপি বানিয়ে আনতে পারলে ভালো। দল হিসেবে, বড় দল হিসেবে বিএনপি চায়, তার আকাঙ্ক্ষা তারা সংসদে আসুক। মানে বিদ্রোহী প্রার্থীদের মুখে বিএনপি পারবে তাদেরকে জিতিয়ে আনতে, সেজন্য তাদেরকে নমিনেশন দিয়েছে। এখন তাদেরকে দল নমিনেশন দিয়েছে, কাউকে আবার এসে বিএনপিতে এসে জয়েন করে ধানের শীষও নিয়েছে।
বিএনপির যে কেউ যে কোনো লেভেলের যদি তাদের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে তাকে বহিষ্কার করছে, ফলে সর্বতোভাবে জোট থেকে দেওয়া প্রার্থীকে বিএনপি সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করছে। মানে ফলাফল কি বিএনপির পক্ষে আসবে কিনা? না, ধানের শীষ গোলায় উঠবে? এরপরও কেউ কেউ বিদ্রোহী যদি এত পৈরিতার মুখ জিতে আসে, তাহলে বুঝতে হবে ওই জোট সঙ্গী যারা আবার মরিয়া ছিলেন নমিনেশন নেওয়ার জন্য, তাদের একটু উপলব্ধি দরকার ছিল যে নমিনেশন না নিয়েও তো আমি সরকারে বা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতাম। আমাদের এখানে সবাই শুধু